এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে, তার জন্য আন্দোলন। কারা আন্দোলন করে? এরা কারা? কেউ কেউ বলছে এটা বিপ্লব। এটা কি বিপ্লব হচ্ছে? এটা তো বিপ্লব না, এটা সম্পূর্ণ সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা জঙ্গির কর্মকাণ্ড। এবং এই জঙ্গিদের সহায়তা নিয়ে যে দীর্ঘদিনের চক্রান্ত, আর তার পিছনে শক্তি তো তখন বাইডেন সরকার, আমেরিকা, তারা ছিল। আর আমেরিকা তো সবসময় বে অফ বেঙ্গলের উপরে একটা লোভ, এখানে একটা ঘাঁটি করা। এবং এই প্রস্তাবটা আমাকে অনেকবারই দিয়েছে। আমি দেশের ওই কোনো জায়গা করে ভাড়া দিয়ে আমার ক্ষমতা থাকতে হবে, এই নীতিতে আমি কখনো বিশ্বাস করিনি। কারণ স্বাধীন সার্বভৌম দেশ সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেব, অন্য দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য কাউকে জায়গা দিতে হবে, বা আমার দেশের মাটি ব্যবহার করে আর কেউ অন্য জায়গায় ইনসার্জেন্সি অ্যাক্টিভিটিস করবে, এটা কিন্তু আমি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজকে দুর্ভাগ্য হলো আমরা কি দেখছি, এখন মানবিক করিডোরের নামে আমাদের দেশটা যেন লিজ দিয়ে দেওয়া হচ্ছে। যে বঙ্গোপসাগরে আমার বিশাল সমুদ্র সীমা, মিয়ানমার এবং ভারতের কাছ থেকে আমি বলতে গেলে অর্জন করে নিয়েছি, আন্তর্জাতিক আদালতে মামলা করে জয়ী হয়ে নিয়েছি। আজকে সেই সমুদ্র সীমাও কিন্তু আমাদের আর আয়ত্তে থাকবে না, সেটাও চলে যাবে। কারণ আমেরিকার যে পরিকল্পনা, এটা তো সকলেরই জানা উচিত, এতদিনে সবাই জানে। যখন আমি বলতাম তখন হয়তো অনেকের খারাপ লাগতো, ভাবতো আমি এটা কী বলি। আর ইউনুস যে তাদের হাতের পাপেট, একটা পুতুল, এটাও সকলে বিশ্বাস করতো না, এখন নিশ্চয়ই বিশ্বাস করে। কারণ আমাকে ক্ষমতা থেকে হটানো, বা ক্ষমতা থেকে হটানো মানে কি, আসলে উদ্দেশ্যটা ছিল 15ই আগস্ট আমার বাবা মা ভাই বোন সবাইকে হত্যা করেছে, আমি আর রেহানা বেঁচে গিয়েছিলাম, তার কাছে আমাদের 2 বোনকে হত্যা করতে পারলে বাস এই চ্যাপ্টার শেষ, এটাই ছিল তাদের মনোবাঞ্ছা। কিন্তু কথাই তো বলে রাখে আল্লাহ মারে কে, কারণ এটাও বিশ্বাস যে মারে আল্লাহ রাখে কে। তো আমার বেলায় বারবার রাখে আল্লাহ মারে কেই হয়ে গেছে, জনগণের দোয়া আর বারবারই আল্লাহ আমাকে বাঁচিয়েছে। কেন বাঁচিয়েছে জানি না, তবে হ্যাঁ নিশ্চয়ই আমাকে কোনো একটা কাজ দেবে, সেই জন্যই আমি বেঁচে আছি। তবে আজকে যে অত্যাচার নির্যাতন চলছে আর যে অবস্থা চলছে, এখন দেখলাম আওয়ামী লীগ ব্যান করতে হবে, তার জন্য আন্দোলন। কারা আন্দোলন করে? এরা কারা? এবং এভাবে একটা মানুষের দৃষ্টিটা সরিয়ে দিয়ে অপরদিকে কিন্তু ওই করিডোরের বিরুদ্ধে সবাই কিন্তু ইতিমধ্যে কিন্তু সেই আরাকান আর্মি বা এদেরকে সহযোগিতা করা বা তাদেরকে মদত দেওয়ার সব রকম প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়ে গেছে। আমি ঠিক জানি না এটা করে আমাদের বাংলাদেশের লাভটা কী, দেশের মানুষের ভাগ্যটা কোথায় নিয়ে যাচ্ছে। আজকে বলছে মানবিক করিডোর, পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে এই করিডোর হয়েছে সেখানে সেই দেশগুলির কী দশা হয়েছে সেটা সবাই একটু দেখা উচিত। আর এখন যেটা যুদ্ধ অবস্থা সৃষ্টি করতে যাচ্ছে, এটা আর কিছু হোক, হয়তো ইউনূস সাহেবের ক্ষমতায় থাকার সুযোগটা বাড়বে এবং সেই সুযোগটাই নেবে। নইলে যেখানে মিয়ানমারের জান্তার সরকার, আর সেখানে মানে তার ওখানে আরেকটা গ্রুপকে এভাবে সহযোগিতা করা, এতে বাংলাদেশের জন্য কত বড় একটা ক্ষতি হবে সেটা কি ভেবে দেখেছে? আজকে যদি জান্তা সরকার এই আরাকান আর্মির উপরে আক্রমণ শুরু করে, এয়ার অ্যাটাক করে, সেগুলি কোথায় যেয়ে পড়বে? শুধুই কি তাদের উপরে পড়বে? বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে না? বাংলাদেশকে কেন এই ধরনের ঝুঁকির মধ্যে ডক্টর ইউনূস ফেলছে সেটা আমার প্রশ্ন। কেন বাংলাদেশের জনগণের ভাগ্য নিয়ে সে সিনেমেরি খেলছে? তার তো পয়সার অভাব নাই। গ্রামীণ ব্যাংক, টেলিকমের টাকা থেকে শুরু করে সমস্ত টাকা, দরিদ্রের মাথার ঘাম পায়ে ফেলে উপার্জিত টাকা সবই তো সে নিয়েছে। তার তো বিলিয়ন বিলিয়ন ডলার নাকি বিদেশে, ফ্রান্সে নাকি 2 বিলিয়ন ইনভেস্টমেন্ট করেছে, কিন্তু বাংলাদেশে 1 পয়সাও করেনি, দেয়নি। গ্রামীণ ব্যাংকে এমডি পদে চাকরি করেছে, কিন্তু গ্রামীণ ব্যাংকে কোনোদিন কোনো টাকা ডিপোজিট দেয়নি, তার কোনো টাকা ওখানে নাই, তার কোনো মানে ওখানে বিনিয়োগও নাই। কিন্তু বিশ্বের কাছে একটা মিথ্যা ধোঁকাবাজি দিয়েছে যে গ্রামীণ ব্যাংক নাকি তার নিজের হাতে করা। তাহলে তার বিনিয়োগ কোথায়? গ্রামীণ ব্যাংকে বিনিয়োগ তো নাই, বরং গ্রামীণ ব্যাংকটাকে চুষে চুষে খেয়েছে। এখন তো সবটুকু, আগে যেখানে পাবলিক প্রপার্টি ছিল 25 ভাগ, সেটুকুও সে দখল করে নিয়েছে একটা অর্ডার দিয়ে। আজকে ইউনূস ক্ষমতা আসার পর আপনি যদি হিসাব করেন যে তিনি কি পেলেন আর বাংলাদেশের জনতা কি পেল। ইউনূস পেয়েছে কি আপনারা দেখেন, সেখানে সে পেয়েছে ম্যান পাওয়ার ব্যবসা, অর্থাৎ সে আদম ব্যাপারীর লাইসেন্স নিয়ে নিল ম্যান পাওয়ার ব্যবসা করার জন্য। ইউনূস সেখানে এখন ডিজিটাল ওয়ালেট, অর্থাৎ ওই যে টাকা লেনদেন বিকাশের মতো,
নগদের মতো সে টাকা লেনদেনের ব্যবসা, সেটা সে বাগিয়ে নিয়েছে নিজে ক্ষমতায় বসে সবার আগে। এবং তার বিরুদ্ধে এই যে গ্রামীণ ব্যাংক এবং টেলিকমিউনিকেশনের টাকা আত্মসাৎ করা, বিশেষ করে শ্রমিকদের, তার নিজের কোম্পানির শ্রমিক, তাদের টাকা মেরে রেখেছে। কোম্পানির শ্রমিক আইনে আছে লভ্যাংশের 5% তাদের শ্রমিক কল্যাণ ফান্ডে যাবে, সেটাকে সে কোনোদিন দেয়নি। শ্রমিকরা মামলা করে, শ্রমিকের মামলায় শ্রমিক আদালতে, লেবার কোর্টে সে একজন সাজাপ্রাপ্ত আসামি, তার কিন্তু সাজা হয়েছে। হ্যাঁ, আমরা তাকে হয়তো জামিন চেয়েছে, জামিন দেওয়া হয়েছে, আপত্তি করা হয়নি, কিন্তু সে তার নোংরামিটা দেখালো। তার চেহারাটা আজকে সারা বিশ্বের কাছে উন্মুক্ত হয়ে গেল যে সে কীভাবে একটা দলকে ধ্বংস করার জন্য, একটা দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। কী স্বার্থটা তার? এই বয়সে এসে যে এত ব্যবসা নিচ্ছে, খাবে কবে? খেতে পারে সব? সেটা আমার প্রশ্ন। আদম ব্যাপারী লাইসেন্স, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স, টাকা লেনদেনের লাইসেন্স, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন, স্টারলিংকের বাণিজ্য, এলএনজি ব্যবসার কমিশন, গ্রামীণ ব্যাংকের মালিকানা, এবং 5 বছর পর্যন্ত সব ঋণ মৌকুব। আয়কর ফাঁকি দেওয়া তার অভ্যাস। 666 কোটি টাকার আয়কর, সেটাও সে ফাঁকি দিয়েছে, সেটাও দেয়নি। তার কাছে প্রায় 1100 কোটি টাকার আয়কর পাওনা, এবং তার যে কোম্পানি, 48টা কোম্পানিতে কোনোদিন একটা কোম্পানি থেকেও সে কোনো আয়কর দেয়নি, কারণ সবগুলি সে লোকসান দেখাতো আর লাভের ভাগটা চুরি করে নিয়ে যেত।